প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, ইচ্ছা করলে তোমরা জিওগ্রাফি সাবজেক্টে 100-য় 100 পেতে পারো। আর এই 100-য় 100 পাওয়াটা খুব একটা কঠিনও নয়। মাধ্যমিকে জিওগ্রাফিতে 100-য় 100 পেতে তোমাদের যে বিষয়গুলোর ওপর জোর দিতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাপ পয়েন্টিং। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রথমত মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের থাকে। 10টি বিষয়ের উল্লেখ থাকে আর বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করতে বলা হয়। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, যেমন 14টার মধ্যে যে কোনো 10টা করো এমন নয়। এখানে 10টা বিষয় দেয়া থাকে আর 10টারই উত্তর চাওয়া হয়। আবার এই প্রশ্নের কোনো বিকল্প প্রশ্নও থাকে না, একটাই প্রশ্ন থাকে, একটাই মাস্ট। দ্বিতীয়ত, তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে থাকো সাধারণত একই ধরনের আউটলাইন মানচিত্রে, কিন্তু ভারতের আউটলাইন ম্যাপ বিভিন্ন ধরনের হয়। কোনোটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যুক্ত, আবার কোনোটা শুধু আউটলাইন, অক্ষরেখা দ্রাঘিমা রেখা সেখানে থাকে না। তাই সব ধরনের রেখা মানচিত্রে অনুশীলন করা দরকার। তাহলে পরীক্ষার হলে যে ধরনেরই মানচিত্র দেওয়া হোক না কেন তাতে তোমার টেনশান হবে না, তুমি স্বাচ্ছন্দ্য অনুভব করবে, পরীক্ষা ভালো হবে। তৃতীয়ত, পরীক্ষার হলে দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী ম্যাপটা উত্তরপত্রের সঙ্গে যথাযথভাবে বাঁধে না। কেউ কেউ করে কি, উত্তরপত্রের শেষে ম্যাপটিকে বেঁধে দেয়। এর ফলে ম্যাপটা উত্তরপত্র থেকে ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ম্যাপটি মুড়ে বা ছিঁড়ে যাওয়া বা মুড়ে গুটিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা থাকে। তাই ম্যাপটিকে উত্তরপত্রের ভিতরের কোনো অংশে রেখে সুতো দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে ম্যাপটি ভালো থাকবে আর পরীক্ষকের পক্ষে সেটা দেখা সহজ হবে। এখানে আর একটা বিষয়ে খেয়াল রেখো, সেটা হলো মানচিত্রের আকার খাতার চেয়ে অনেক সময় বড় হয়। তাই বলবো, উত্তরপত্রের ভিতরে ম্যাপটা বেঁধে যদি দেখো সেটা খাতা থেকে বাইরে বেরিয়ে আছে, তাহলে ম্যাপটিকে ভাঁজ করে খাতার মধ্যে ঢুকিয়ে দেবে। যেমনভাবে পর্যায় সারণীর টেবিল বইয়ের মধ্যে ভাঁজ করে দেয়া থাকে, তেমনভাবেই ম্যাপটাকে ভাঁজ করে উত্তরপত্রের মধ্যে রেখে দেবে। এতে এক্সামিনার তোমার পরিষ্কার পরিচ্ছন্নতায় খুশি হন, ফলে ভালো নম্বর সম্ভব হয়। চতুর্থত, ম্যাপে প্রদর্শনের জন্য প্রদত্ত বিষয়গুলো মোটামুটি 3 রকমের হয়ে থাকে। একটা বিষয় হলো বিন্দুরূপে প্রদর্শন, যেমন শহর, নগর, বন্দর, রাজধানী, শিল্পকেন্দ্র, গবেষণা কেন্দ্র ইত্যাদি, যেমন দিল্লি, কান্ডালা, কোচি, চেন্নাই ইত্যাদি। দ্বিতীয় হলো রেখারূপে প্রদর্শন, যেমন
নদ নদী, পর্বত, এই বিষয়গুলো। উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা নদী, নর্মদা নদী, মহানদী, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত ইত্যাদি। আবার তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অঞ্চল রূপে প্রদর্শনের জন্য। এগুলো বিন্দু রূপে বা রেখা রূপে প্রদর্শন করা যায় না। একটা এরিয়া বা অঞ্চল জুড়ে এটা থাকে বলে অঞ্চল রূপেই আমাদের ম্যাপে দেখাতে হয়। যেমন ধরো কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, ভারতের গম উৎপাদক অঞ্চল, দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চল, থর মরুভূমি ইত্যাদি। পঞ্চমত, মানচিত্রে প্রতি বছর একটা না একটা নদ নদী থাকবেই। নদীর ক্ষেত্রে তোমাদের বিশেষ সতর্কভাবে পয়েন্টিং করতে হবে। কারণ হলো যে নদী প্রবাহের দিক যদি না তোমরা চিহ্নিত করো তাহলে তোমরা ওখান থেকে পুরো নম্বর পাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে নদ নদী এলে সেটা যখন তোমরা পয়েন্টিং করবে, যে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো অবলম্বন করবে সেগুলো হলো, এক, নদীর প্রবাহের দিক তীর চিহ্ন দিয়ে নির্দেশ করতে হবে। অর্থাৎ নদীর জল কোন দিকে প্রবাহিত হয় সেই দিকে তীর এর অভিমুখটা থাকবে। যেমন ধরো নর্মদা, তাপ্তি, এই নদীগুলোর প্রবাহ পশ্চিমমুখী, তাই এগুলোকে নদীর অবস্থান দেখিয়ে প্রদর্শন করে সেখানে পশ্চিমমুখী তীর চিহ্ন দেবে। অন্যদিকে মহানদী, গোদাবরী ইত্যাদি নদীগুলো যেহেতু পূর্বমুখী, তাই নদীগুলোর অবস্থান প্রদর্শন করে তার পাশে পূর্বমুখী তীর চিহ্ন এঁকে দেবে। অর্থাৎ পূর্বমুখী তীর দিয়ে তার প্রবাহটা এই নদীগুলোর প্রবাহ দেখাবে। নদীর মোহনা যদি বদ্বীপযুক্ত হয় তাহলে কি করবে? মোহনার কাছে মূল নদীতে শাখা নদী দেখাবে যাতে বোঝা যায় নদীটি বদ্বীপযুক্ত, মোহনায় বদ্বীপ আছে। যেমন মহানদী, গঙ্গা ইত্যাদি নদীর মোহনা। আবার যেসব নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেখানে কি করবে? মূল নদীকে সরাসরি সমুদ্রে যেখানে মিলিত হয়েছে সেটা দেখিয়ে দেবে। এখানে কোনো শাখা অঙ্কন করবে না, মূল নদী থেকে কোনো শাখা বের করবে না, করলে সেটা ভুল হবে যেহেতু এদের মোহনায় বদ্বীপ নেই। যেমন নর্মদা নদী, তাপ্তি নদী ইত্যাদি। এবার আরেকটি বিষয় থাকে যে অন্তর্বাহিনী নদী। সেক্ষেত্রে কি করবে? যেটা অন্তর্বাহিনী নদী দেওয়া থাকলে সেটা দেশের মূল ভূখণ্ডের মধ্যেই তাকে প্রদর্শন করতে হবে, যেমন লুনি নদী। আর চতুর্থত বিষয় যেটা, সেটা হলো আন্তর্জাতিক নদী যদি দেয়, অর্থাৎ যে নদী অনেকগুলো দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই সব নদী যদি দেয় তাহলে কি করবে? ওই নদীগুলো যে যে দেশের উপর দিয়ে এসেছে সেই সব দেশের উপর দিয়েই অঙ্কন করবে। উদাহরণ হিসেবে ধরো ব্রহ্মপুত্র নদ দেয়া হলো, সেক্ষেত্রে কি করবে না, এটি ব্রহ্মপুত্র নদ যেহেতু তিব্বত বা চীন, ভারত, বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত, তাই এক্ষেত্রে প্রদত্ত ভারতের মানচিত্রের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মানস সরোবরের কাছ থেকে ওই ব্রহ্মপুত্র নদকে দেখাবে পূর্বমুখী হয়ে। সে আমাদের অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করছে, তারপরে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এক্ষেত্রে যে যে দেশের উপর দিয়ে এই নদী, আন্তর্জাতিক নদী প্রবাহিত হয় সেক্ষেত্রে সেই সকল দেশের উপর দিয়েই এর প্রবাহ পথকে দেখাতে হবে এবং প্রবাহের দিককেও দেখাতে হবে। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর একটা বিষয় যেটা খেয়াল রেখো, যে নদী যখন তোমরা অঙ্কন করবে, মানচিত্রে দেখাবে, তখন সেটা নীল রঙের হলে পরে ভালো হয়। ষষ্ঠত বলি, প্রত্যেকটা বিষয়ের একটা পৃথক পৃথক প্রতীক ব্যবহার করবে এবং প্রতিটি প্রশ্নের যে দাগ নম্বর দেয়া হয়েছে সেই দাগ নম্বরটা লিখবে। এখানে আর একটা বিষয় খুব জরুরি যেটা মনে রাখা দরকার, ইদানিং প্রদত্ত বিষয়গুলো প্রকৃত নাম দেওয়ার পাশাপাশি
ছদ্মনামেও দেওয়া হচ্ছে। যেমন ধরো আমেদাবাদ শহরটি নাম না দিয়ে দেয়া হলো ভারতের ম্যানচেস্টার। তাহলে ভারতের ম্যানচেস্টার এটা হলো আমেদাবাদেরই ছদ্মনাম বা আর একটা নাম। সেক্ষেত্রে কি করবে না, প্রকৃত যে নাম তার যে নামে বেসিসে প্রচলিত যে নামটা, সেই নাম ধরেই তার অবস্থানটা প্রথমে দেখে নেবে, ম্যাপে দেখিয়ে দেবে, তার প্রতীক চিহ্ন বসিয়ে দেবে তার যথাযথ অবস্থানে। তারপর কি করবে, প্রশ্নের দাগ নম্বর দিয়ে সেখানে ওই যে ছদ্মনাম অর্থাৎ ভারতের ম্যানচেস্টার এটা লিখে প্রথম বন্ধনীর ভেতরে তার প্রচলিত নাম আমেদাবাদ এটা লিখে দেবে। যেমন মনে করো তোমার 6-এর 3 নম্বর প্রশ্নটা 6.2-তে প্রশ্ন এসেছে ভারতের ম্যানচেস্টার। তাহলে তোমরা কি করবে, গুজরাটে আমেদাবাদকে তোমরা দেখাবে, সেখানে শহরের যে চিহ্ন অর্থাৎ একটা ব্ল্যাক স্পট দিয়ে সাধারণত শহরকে চিহ্নিত করা হয়, সেটা দিয়ে দেখিয়ে তার পাশে 6.3 প্রশ্নের দাগ নম্বর এটা লিখে ভারতের ম্যানচেস্টার লিখবে, আর প্রথম বন্ধনীর মধ্যে লিখে দেবে আমেদাবাদ। পরিশেষে বলি যে প্রদর্শিত বিষয়গুলো রঙিন পেন্সিল দিয়ে মানচিত্রে দেখালে মানচিত্রটা খুব দৃষ্টিনন্দন হয়, আর এক্সামিনার তাতে যথেষ্ট সন্তুষ্ট হন। আর এক্সামিনার সন্তুষ্ট হলে বুঝতেই পারছো তোমরা বেশি নম্বর পাবে, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তোমাদের কাছে ফুল মার্কস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর বলি যে ম্যাপ পয়েন্টিং বিষয়ে যে বিষয়গুলি এখানে বলা হলো এগুলো প্রাথমিক বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা ভারতের মানচিত্রের সেই সব বিষয়গুলো দেখাবো, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পাবে। তাই নজর রাখো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।